সুপ্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি নারী বিষয়ক অনুষ্ঠান বন্যে শিখায়। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পারিবারিক সহিংসতা রোধে আইন এবং সামাজিক সচেতনতা। আমন্ত্রিত আলোচক হিসেবে আমার সাথে আছেন সাবিনা ইয়াসমিন, তিনি সহকারী অধ্যাপক, আগ্রাবাদ মহিলা কলেজ, চট্টগ্রাম। আছেন রোমানা ইয়াসমিন, তিনি অ্যাডভোকেট, জজ কোর্ট। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। সুপ্রিয় শ্রোতা, যুগে যুগে যখন থেকে আমরা পরিবার নামক প্রতিষ্ঠানটি পেলাম, সেটিই ছিল শান্তির নীড়, এবং পরিবারকে ঘিরেই সমাজ, রাষ্ট্র। পরিবারকে ঘিরেই শিশুর শিক্ষা, শিশুর বেড়ে ওঠা এবং দক্ষ জনশক্তি গড়ে ওঠা। আর এই পরিবারের চালিকা শক্তি কিন্তু একজন নারী। তিনি দুহাতে কাজ করেন, তিনি দুহাতে সন্তান সামলান এবং পরিবারকে একটা শান্তির নীড় হিসেবে গড়ে তোলেন। কিন্তু এরপরেও দুঃখের সাথে বলতে হয়, এই নারী কিন্তু নানাভাবে নানা ধরনের সহিংসতার শিকার হয়। এবার চলে আসি আলোচনায়। সাবিনা ইয়াসমিন, এই যে আমি বললাম পারিবারিক সহিংসতা, সেটি একটা আলোচিত বিষয়। এই পারিবারিক সহিংসতাটা কত ধরনের হতে পারে এবং কেন হচ্ছে, আপনি কি মনে করেন? একটি পরিবার হচ্ছে ভালোবাসার আধার। সেখানে স্বামী স্ত্রী থাকবে, তাদের ফুটফুটে বাচ্চাগুলো থাকবে। তারা যখন একটা সহিংসতার রূপ দেখে, তার মানসিক অবস্থাটা কি হচ্ছে? এই বাচ্চাগুলো বড় হচ্ছে একটা বিরূপ পরিবেশে। এখন এই সমস্যাগুলো আমাদের দেশে এত ব্যাপক আকারে ছড়িয়ে গেছে, সেটা খুব দুঃখজনক। আমাদের শিক্ষার হার বাড়ছে, সামাজিক যোগাযোগগুলো এবং নারীরা শিক্ষিত হচ্ছে, মেয়েরা শিক্ষিত হচ্ছে, স্বাবলম্বী হচ্ছে, কিন্তু এই সহিংসতাগুলো কিন্তু আমাদের পরিবারকে যেমন ক্ষতিগ্রস্ত করছে, সমাজকে ধ্বংস করে দিচ্ছে। সহিংসতাগুলো আজকাল ওই শারীরিক নির্যাতন তো হয়, সেটা খুবই দুঃখজনক, সেটা সাধারণত একদম নিম্ন শ্রেণীতে হয়ে থাকে। ওপরের দিকে যেটা হয় সেটা হচ্ছে কি মানসিক, এটা একেবারে শেষ করে ফেলে। আমি তো একটা কলেজে পড়াই, আমার কিছু ছাত্রীকে দেখেছি, কি ব্রাইট একটা মেয়ে, কি মেধাবী একটা মেয়ে, তার লাইফটা শেষ একেবারে। সে কি যেন হয়ে গেছে, অনেকে মাদক আসক্ত পর্যন্ত হয়ে যায়। তাহলে অনেকভাবে পরিবারটা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যক্তিটি, নারীটি, সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরে আরেকটা যেটা হয় আর্থিক, যেটা হয় যৌতুকের দাবি, সেটা গ্রামাঞ্চলে হয়। শহরাঞ্চলে আরেক ধরনের ইনডাইরেক্ট গিফট বলেই কিন্তু পরিবার কাছ থেকে, অনেক বড় ফ্যামিলির পরিবারের কাছ থেকে বোঝা হয়ে যায়। হ্যাঁ, ডিমান্ড করে যে দিয়ে দাও, ও বিজনেস করবে, ছেলে বিজনেস করবে, তার জন্য টাকা প্রয়োজন, সেটা দাও। তখন হয় কি, ওই পরিবারের সামর্থ্য থাকতে পারে কিন্তু তার পরিবারের চাহিদাও থাকে। হ্যাঁ, সেই তার ছেলে মেয়েগুলোকে পড়ানো, অন্য ছেলে মেয়েদেরকে পড়ানোর খরচ, বা মধ্যবিত্ত পরিবারের যে বিষয়গুলো, তখন কিন্তু একটা আর্থিক টানাপোড়েনে পড়ে যায়। তাহলে আমরা মানসিকভাবে, শারীরিকভাবে, আর্থিকভাবে সবাই কিন্তু এক ধরনের একটা বিপর্যস্ত অবস্থায় পড়ে যাচ্ছি। ইদানিং দেখছি আমরা বিশেষ করে শিক্ষিত পরিবারে আত্মহত্যার সংখ্যাটা বাড়ছে পারিবারিক সহিংসতার কারণে। মেনে নিতে পারছে না তো। এখানে আমি বলবো, একটা যে বিয়ের সিদ্ধান্তটাতে অনেকে একটু আমাদের ধর্মেও কিন্তু আছে যে চিন্তা ভাবনা করে নিতে, খোঁজ খবর নিয়ে। এইটা করা হয় না। ইসলাম ধর্মে কিন্তু আছে যে কথা বলার ব্যাপারটাও আছে। একদম জেনে শুনে, যার সামর্থ্য আছে, যে পারবে, যার জন্য যে যোগ্য, তাকেই বাছাই করার কথা একদম সুস্পষ্ট করে বলা আছে। কিন্তু এটা সবসময় মানা হয় না সবাই। হ্যাঁ, ছেলে দেখতে সুন্দর, বা ছেলে আমেরিকা থাকে, যা ছেলে বিজনেস করে, গাড়ি আছে, হয়ে গেল। কিন্তু হবার পরে যেটা হয়, ওই যে মেয়ের একটা আকাঙ্ক্ষা ছিল, স্বপ্ন ছিল, তার একটা সুন্দর জীবনের স্বপ্ন ছিল, সেটা আর বাস্তবায়ন হয় না এইগুলোর কারণে। পাশাপাশি
এই ছোট ছোট বাচ্চাগুলো তারা দেখছে তাদের বাবা মার মধ্যে কোনো ইয়ে নাই, হ্যাঁ, সব পারিবারিক পরিবেশটা ভালো হয় না, তার যে মেধাটা সেটাও নষ্ট হয় কিন্তু। আর আরেকটা দিক হচ্ছে এখন যে নারী শ্রমিক যারা আছে পোশাক শিল্পে বা বিভিন্ন জায়গায় তারা ব্যস্ত, তাদের হাজবেন্ডরা যেটা করে, এটাও আমার একদম বাস্তব অভিজ্ঞতা, যে স্যালারি পাওয়ার সাথে সাথে সবগুলো টাকা হাজবেন্ড নিয়ে নেয়, সব টাকা। এই মেয়ে সারা মাস পরিশ্রম করলো, ওভারটাইম করলো, যা পেলো সব হাজবেন্ডের কাছে দিয়ে দিচ্ছে। তারপর সে হাজবেন্ড কি করছে, হয় এই মানে ওড়াচ্ছে টাকা, অনেকে আছে মাদকাসক্তির পেছনেও টাকা শেষ করছে। তাহলে এই সমাজটা কোথায় যাবে? এই যে নারীগুলো পরিশ্রম করছে, আলটিমেটলি সেগুলো পণ্ডশ্রম হচ্ছে। এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার। আপনার সাথে আবারও আসবো। রোমানা, এবার আপনার কাছে যাই। আপনি তো একজন অ্যাডভোকেট জজ কোর্টে, এবং এই ধরনের অনেকগুলো ঘটনা নিশ্চয়ই আপনার কাছে আসে, তাই না? আপনার কি মনে হয় যে আইনি দৃষ্টিকোণ থেকে এই পারিবারিক সহিংসতাটাকে প্রতিরোধ করার জন্য কি কি করা প্রয়োজন? আমাদের যে প্রতিকারটা আমরা চাই সেটা হচ্ছে মেয়েদেরকে সচেতন হতে হবে। প্রথমে হচ্ছে শিক্ষিত হতে হবে এবং সচেতন হতে হবে। শিক্ষার পাশাপাশি তাদেরকে সচেতন হয়ে কিভাবে তাদের নিজের অধিকারটাকে আদায় করা যায় সে বিষয়ে তাদেরকে নিজেরাই সচেতন হয়ে কাজ করতে হবে। আর বিভিন্ন ধরনের আমাদের সরকারি এবং বেসরকারি কিছু প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, আমাদের আইন আদালত আছে, আমাদের বিভিন্ন ধরনের এনজিও আছে, আমাদের হেল্পলাইন 109, 999 এই ধরনের কিছু হেল্পলাইন আছে। তারপর আমাদের আইন সহায়তা কেন্দ্র, সালিসি কেন্দ্র আছে। ওইখানটায় গিয়ে তারা নিজেদের প্রতিকার নিজেরাই দাবি করতে পারে। কোনো ধরনের এ ধরনের নির্যাতিত যারা ভিকটিম, ওনারা এসে এ ধরনের আইন সালিশ কেন্দ্রগুলোতে তাদের অধিকারের জন্য দাবি জানাতে পারে। এবং আমাদের পুলিশ কর্মকর্তারা আছেন, প্রশাসনিক কর্মকর্তারা আছেন, তাদের সহায়তায় প্রতিকার দাবি করতে পারে। আমাদের যে লিগ্যাল এইড, বর্তমানে বাংলাদেশে বিভিন্ন জেলায় লিগ্যাল এইড আছে, সরকারি সহায়তা কেন্দ্র, মানে এটা বিনামূল্যেই হচ্ছে। বিনামূল্যে সরকার এ ধরনের ভিকটিমের পাশে আছে এবং প্রতিকার দিচ্ছে। হ্যাঁ, একটা কথা জানতে ইচ্ছে করে, এই যে 109, জি, এটা সাধারণত অনেক সময় বলা হয়ে থাকে যে এই লাইনে ফোন করলে কেউ রিসিভ করে না, বিজি থাকে, বিজি পায়। হ্যাঁ, এই যে সাবিনার কাছেও অনেক সময় ছাত্রীরা যারা নির্যাতিতা তারা বলে যে সেখানে কোনো রেসপন্স পাচ্ছে না। জি জি জি, এটি মানে এটিকে বন্ধ করতে বা এটিকে আরো সক্রিয় করতে আপনাদের কি? আমাদের হচ্ছে ধরনের 109 বা 999 মোটামুটি অ্যাক্টিভ পাচ্ছে। 109 না পেলে তাহলে ওরা স্থানীয় যে থানাতে অভিযোগ দায়ের করতে পারে। হ্যাঁ, অভিযোগ দায়ের করার পরিপ্রেক্ষিতে ওনারা মেডিকেলে গিয়ে যারা নির্যাতিতা, ওনারা একটা সরকারি যে হাসপাতালগুলো আছে ওখানটায় ওনারা চিকিৎসাপত্র নিয়ে আমাদের আইনের সহায়তা নিতে পারে, যেটা বর্তমানে এভাবে করেই চালু আছে। যা ওনারা সরকারি যে হাসপাতাল আছে ওখানটায় চিকিৎসা ব্যবস্থাপত্র নিয়ে ওনারা আমাদের কাছে আসে। এবং বেশিরভাগ নির্যাতিতাই আমাদের যারা মহিলা আইনজীবী ওনাদের কাছেই আসে, এবং বিভিন্ন সরকারি লিগ্যাল এইডে বা মানবাধিকার সংস্থা আছে ওখানটায় গিয়ে অভিযোগ দায়ের করে ওনারা ওনাদের প্রতিকারগুলো দাবি করে। হ্যাঁ, এই আপনার কথা সূত্র ধরেই আবার সাবিনা আপনার কাছে যাই। এই যে বলা হচ্ছে, উনি যেটি বললেন, আইনের আশ্রয় নিতে পারি, কিন্তু আমরা বিভিন্ন কেস স্টাডিতে দেখি যে মেয়েটি নির্যাতিতা হচ্ছে বা হয়েছে তার মা বাবা বা সে নিজে আইনের আশ্রয় নিতে ভয় পায়। অর্থাৎ তারা কিন্তু এই যে তার শারীরিক আঘাতটা হলো, সেই শারীরিক আঘাতের ভেতরে তার ভেতরে যে একটা মানসিক ক্ষত হলো, সেটি কিন্তু সারা জীবন তারা বয়ে চলে। এটি নিরোধে আপনি কি মনে করেন? কি সচেতনতা আমাদের মেয়েদের করা উচিত? মেয়েদেরকে সাহসী হতে হবে। আসলে একটা মেয়ে চাই কি,
যে তার বাচ্চাগুলো আছে, এই পরিবার তার বিরুদ্ধে সে মামলা করবে, বাচ্চাগুলো হয়তো ইমোশনালি একটা বলে মা পরিচয় হ্যাঁ মা, তার বাবার বিরুদ্ধে আইনি লড়াই করবে, অথবা যে সচেতনতাটা আমার যেটা মনে হয় অনেকে চায় যে অনেকের তো বাচ্চা ছাড়াই অনেক সহিংসতা হয়, তারপরেও মেয়েগুলো যায় না কেন? ওই যে পরিবার বলবে তুমি মামলা করতে গেলে অনেক টাকা। উনি যেটা বললেন যে একেবারে ফ্রিতে যেটা করা হচ্ছে, আসলে এটা অনেকেই জানে না, আমি নিজেও জানতাম না। তাহলে প্রচারটা দরকার, প্রচারটা খুবই দরকার। তাহলে প্রচারটা মিডিয়ায় দরকার, হ্যাঁ, সেটা বেশি। যে নারীটি দুর্বল, সে যদি মনে করে যে সরকার আমাকে লিগ্যাল এইডে কিন্তু ফ্রিতে তোমার বিরুদ্ধে বিচার করার জন্য একটা প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে, এটা যখন জানবে সে নিজেকে সংযত করবে, কিন্তু এই সহিংসতাগুলোর মধ্যে সে যাবে না। সেও চিন্তা করবে কিভাবে মিনিমাইজ করে একটা সংসারের সুখ শান্তির মধ্যে বসবাস করা যায়, সেটা চিন্তা করবে। এখন তো সে ভাবছে এই মেয়েটা দুর্বল, তার বাবা মায়ের টাকা পয়সা নেই, আমি তাকে যত টর্চার করি সে মেনে নিবে। একটা টেন্ডেন্সি হয়ে যায়, একটা বিকৃত একটা প্রবণতা হয়ে যায় যে তাকে আমি টর্চার করবো, সে মেনে নিবে। কিন্তু এই যে লিগ্যাল এইড আছে, এত সুন্দর একটা সিস্টেম বাংলাদেশ সরকার করেছে, তাহলে এটার প্রচার হওয়া দরকার এবং মানসিক শক্তি দরকার। হ্যাঁ, নানা ধরনের অনুষঙ্গ এখানে কাজ করছে। কিন্তু ওই যে শাস্তিটা থাকলে, হ্যাঁ হ্যাঁ, এই যে শাস্তির কথা বললেন, সেখানে আমি রোমানার কাছে চলে যাই। এই যে পারিবারিক সুরক্ষা আইন 2010 যখন এটা প্রণীত হলো, সেখানে এটা কিন্তু নানা ধরনের ক্যাম্পেইন হয়েছিল। আমি জানি যে চট্টগ্রামে হয়েছে, জাস্ট মানে আপনাদের আদালতে প্রাঙ্গণে অনেক নারীরা এসছেন, আমিও ছিলাম সেখানে। এটি করার সময় অনেক চিন্তা ভাবনা করে করা হয়েছিল। ধারাগুলো কি কি এবং কতটা কার্যকর হয়েছে, আপনার কি মনে হয়? আমাদের যে পারিবারিক সহিংসতা আইন, যেটা 2010 সালে প্রণীত হয় এবং বিধিমালা হচ্ছে 2013-তে। হ্যাঁ, রাইট। এছাড়াও আমাদের নারী নির্যাতন দমন আইন 2000 আছে, তারপর দ্বন্দ্ববিধি আইনেরও কিছু ধারা আছে। আর এইসব ছাড়াও আমাদের বিভিন্ন ধরনের সাইবার ট্রাইব্যুনাল হয়েছে। এখন সাইবার ট্রাইব্যুনালের মাধ্যমে মামলা করা যায়। এই যে পারিবারিক সহিংসতা সুরক্ষা আইন যেটা 2010, ওইটা আমাদের এখন বর্তমানে আদালতে যারা মামলা করতে আসে তারা দ্রুত রিলিফই পাচ্ছে। এটা আসলে অ্যাকচুয়ালি এটা তো ট্রাইব্যুনাল না, এটা লিমিটেশন নাই, এটা ওদের মধ্যে হয় কি আপোষও হয়ে যায়। অনেক সময় মামলা করছে, মামলা করার পরে আমাদের বিচারক যিনি আছেন ওনারা তদন্ত করেন বা সমন জারি করেন বা ওয়ারেন্ট পাঠান। এরপরে দুই পক্ষের উপস্থিতিতে যখন শুনানি হয়, তখন হয় কি ওনারা একটা সময় দেন উভয় পক্ষের লয়ারের উপস্থিতিতে এবং আমাদের যারা ক্লায়েন্ট আছেন ওনাদের উপস্থিতিতে শুনানি হয়, আপোষ হয়ে যায়। আপোষ হয়ে একটা মোটামুটি একটা ফলো আপে থাকে। এরপর ওরা সংসার করেন, সংসার করার পরিপ্রেক্ষিতে দেখা যায় পরবর্তীতে ওনারা নিজেরাই মামলাটা প্রত্যাহার করে নিচ্ছে। আর যারা সংসার করবে না, মনস্থির করেই নেয়, তাদের ক্ষেত্রে আমাদের যারা বিচারক আছেন তারা অনেক সময় হয় দেনমোহরের যে টাকাটা আছে ওইটা ওদের প্রাপ্য দিই, দেনমোহরের টাকা, ভরণ পোষণ বা বাচ্চার যে ভরণ পোষণ খরচ, ওগুলো ওনাদেরকে আদায় করে দেন। এছাড়াও আমাদের যে পারিবারিক আদালত আছে ওটার মাধ্যমে আমরা রিলিফ পেতে পারি। তাহলে এই যে শাস্তি দেওয়া হয়, যৌতুক আইন আছে, তারপর হচ্ছে নারী নির্যাতন আইনের মাধ্যমে এদেরকে শাস্তির বিধান আছে এবং যথোপযুক্ত বিচারের মাধ্যমে এটা শাস্তি দেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রে হয় কি ওরা আপোষ করে নেয়, আপোষের পরিপ্রেক্ষিতে দেখা যায় সংসার টিকলে সংসার কন্টিনিউ করছে, আর না যদি না হয় আদালত চায় যে সেটা একটা সুন্দর সমাধান হোক। হ্যাঁ, দুই পক্ষের একটা সুন্দর সমাধান হোক। এখানে আমাদের আইনজীবী যারা আছে তাদের প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা আছে। হ্যাঁ, ওনারা চাইলেও কিন্তু এটা আদালতের যে একটা সময়, ওই সময়টাকে ওনারা সংক্ষিপ্ত করে ওনারা আপোষের মাধ্যমে সমাধান করে দিতে পারেন। যদি সংসার হয় তাহলে সংসার করলো, আর যদি সংসার না হয় তাহলে ওটা কিভাবে সমাধান করা যায় সে ব্যবস্থা করে নিতে পারেন। হ্যাঁ, আরেকটি বিষয় সাবিনা, আমরা তো বলছি এই আইনটার কথা বলছি বা সহিংসতার কথা বলছি, আমরা পরোক্ষভাবে কিন্তু অনেকগুলো সমাধান, এটি প্রতিকার করার জন্য অনেকগুলো সমাধান নিজেরাই করতে পারি। জি, তাই না? জি জি। সহিংস আচরণ হচ্ছে একজন মেয়ের প্রতি বা একজন নারীর প্রতি। কিভাবে মানে আমরা পরোক্ষভাবে এটিকে প্রতিকার করতে পারি, কিভাবে সহিংসতা না হওয়ার ব্যাপারে
নিজেদেরকে আমরা দাঁড় করাতে পারি? আপনার কি মনে হয়? প্রথমত পরিবারগুলোকে একটু সক্রিয় ভূমিকা রাখতে হবে, ইতিবাচক ভূমিকা। দেখা যায় একটা মেয়ে যখন আসে তার পেছনে সবাই কিন্তু পেছনে লাগে, হ্যাঁ, সেটা না করে কিভাবে ইয়ে করা যায়, তার সমস্যাগুলো, তার মন মানসিকতা, প্রতিটা মানুষের দুর্বলতা সবলতা থাকতে পারে, সেগুলোকে না বাড়িয়ে তাকে সহযোগিতা করে এই বিষয়গুলো ইয়ে করা যায়। সবচেয়ে হচ্ছে কি, আমার জীবন সঙ্গী, তাকে আমি ভালোবাসলে সবকিছু কিন্তু সমাধান হয়ে যায়। এই ভালোবাসার সক্ষমতাটা আমাদের সমাজটা একটু বেশি ক্রিটিক্যাল, যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এইসব জায়গাতে মানে যে ভালোবাসার সম্পর্কটাকে কেমন যেন তিক্ততার মধ্যে নিয়ে যাওয়া হয়। এটা ভালোবাসা হলে সবকিছু অনেক ভালো কিছু হয়। সেটা তো পাশাপাশি যেটা করতে হবে, সচেতন করতে হবে। আমরা সবাই সচেতনভাবে যখনই দেখব কোনো একটা পরিবারের সমস্যা হচ্ছে, আমরা বাইরে থেকে গিয়ে তাদেরকে কাউন্সেলিং করতে পারি, এই সমস্যাগুলো যাতে আর না বাড়ে সেভাবে। ওই যে এই যে আমাদের যে স্থানীয় সরকারের যে অর্গানগুলো আছে সেগুলো একটু সক্রিয় হতে পারে। তারপরে এই যে আইনি সহায়তা কেন্দ্রগুলো, তারাও যদি ভয় টয় লাগিয়ে একদম তাদেরকে একটু সতর্ক করে, তাহলে হয়তো ওই জায়গা থেকে সরে আসতে এখানে পারে। আমি বলি আরেকটু, সেটা হচ্ছে আমি তো আমার মেয়েটাকে শিক্ষিত করতে পারি, তাই না? জি, শিক্ষাটাই আসল শক্তি, স্বাবলম্বী সেই করা। ক্ষেত্রে কেন আমরা বাল্যবিবাহের কেন যাব? ব্যাপারটা চলে আসছে? আবার মেয়ে যদি কিছুটা শিক্ষিত হয়, তখন তাকে আমরা বিয়ে দেওয়ার জন্য আমরা একটু বেশি আগ্রহী হই। তাহলে নারী শিক্ষার প্রচার প্রসারটা আরো বেশি হওয়া উচিত, তাই না? এটা কি বলেন আপনারা দুজনেই, কি বলেন? নারী শিক্ষার প্রচার প্রসার বাড়াতে হবে। এখন বর্তমানে টিভি, মিডিয়া, রেডিও, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরো সচেতন মূলক পোস্ট বা বিভিন্ন ধরনের প্রচার করতে হবে, যাতে নারীরা এগিয়ে আসে এবং তাদেরকে যে সহায়তা, সরকারি বেসরকারি সহায়তা কেন্দ্র, তাদেরকে সহায়তা করতে হবে। এবং শিক্ষা আসলে দারিদ্রতার অভাবে অনেক সময় নারীরা শিক্ষিত হতে পারে না। স্বাবলম্বী এবং শিক্ষার সাথে সাথে স্বাবলম্বী হওয়ার জন্য তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করতে হবে। আর যারা ভিকটিম আছে তাদেরকে মেডিকেলে ওই ধরনের রিলিফ দিতে হবে। হ্যাঁ, এবং মোটামুটি মেয়েদেরকে এগিয়ে যাওয়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। হ্যাঁ, যারা পরিবার তো আছে, রাষ্ট্রকেও আরও সচেতন হয়ে কাজ করতে হবে এবং তাদেরকে আর্থিক সহায়তা দিতে হবে, তাদেরকে আশ্রয় কেন্দ্র দিতে হবে, তাদেরকে মেডিকেল সাপোর্ট দিতে হবে। তাহলে মোটামুটি সবাই মিলে যদি একটা নারী জাগরণ করা যায়, তাহলে নারী সহিংসতাটা প্রতিরোধ করা যাবে বলে আমি মনে করি। আরেকটা বিষয় আমি একটু জানতে চাই রোমানা, সেটা হচ্ছে সবাই বলে, অনেক মানে অ্যাডভোকেটের সাথেও আমি কথা বলেছি, শেয়ার করেছি, এটা আমরা খোলামেলা আলোচনা করতে পারি, সেটা হচ্ছে এই যে নারী ও শিশু নির্যাতন আইন 2000, এটি বলা হচ্ছে খুব কঠিন আইন। আপনাদের কিছু কিছু লয়ারদের সাথে আমি কথা বলে জেনেছি, অনেক সময় অনেক মেয়ে, যদিও খারাপ লাগছে এই কথাটা বলতে, যে অনেক সময় অনেক মেয়ে এই আইনের অপব্যবহার করে তাদের নিজেদের সুবিধা আদায়ের জন্য। একদম, হয়তো জয়েন্ট ফ্যামিলিতে থাকতে চাচ্ছেন। আপনি কি মনে করেন এই ধরনের অনেক কেস কিন্তু আসে? এটা মিথ্যা মামলা হিসেবে অনেকে করে অ্যাকচুয়ালি, যেটা এখন বর্তমানে যুগ করছে, মেয়েরা মিথ্যা মামলা হিসেবে করছে। এটা ওই যে বললাম যে ওরা কি চায়, প্রতিক্রিয়াটা কি চায়। ওরা যদি সংসার করতে চায়, তাহলে ওদেরকে সাংসারিক যে দাম্পত্য সম্পর্ক, ওদেরকে আবার পুনর্বহালের জন্য আদালত তাদেরকে উদ্বুদ্ধ করতে পারে। আর যারা করে না, তাদের ক্ষেত্রে অন্য ব্যবস্থা। এখন যারা আসলে একক পরিবারে থাকতে চায়, হ্যাঁ, যৌথ পরিবারে থাকতে চায় না, আমাদের একটা প্রি-ট্রায়ালের একটা প্রসিডিউর আছে। প্রি-ট্রায়ালের মাধ্যমে আমাদের বিচারক বা দুই পক্ষের আইনজীবী বসে ওই প্রি-ট্রায়ালের মাধ্যমে এটা সমাধান করতে পারে। এখন মিথ্যা মামলা হচ্ছে, এটা সত্যি যে মিথ্যা মামলা, ওই যে রিলিফটা পাওয়ার জন্য। এখন রিলিফটা ওনারা কি পাচ্ছে, আমার মতে এক ধরনের সুবিধাও হয় যে একটা সমাধানে আসা যায়, এটা সঠিক সমাধানে আসা যায়। ওরা যদি সংসার করবে তাহলে সংসার করলে, আর যদি সংসার করতে না চায় তাহলে উভয়ের মধ্যে একটা তালাক করে বা বিবাহ বিচ্ছেদ করে অন্য একটা শান্তিপূর্ণ সমাধান। অনেকে যেটা করে দেখেছি আমি, যে বিয়ের 1 সপ্তাহ পরে ডিভোর্স দিয়ে দেয় মেয়েটা,
ওর হয়তো অন্য জায়গায় অ্যাফেয়ার আছে, হ্যাঁ হ্যাঁ 20 লাখ টাকা কাবিনের টাকা দাবি করে। এই যে একটা হ্যাঁ, এরকম খারাপ ঘটনা দৃষ্টান্ত ঘটছে। হচ্ছে, হ্যাঁ। তাতে হবে কি এই যে ফেসিলিটি, এরকম একটা প্রতিষ্ঠান, এই সুবিধাটাই কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। নারীরাই কিন্তু নারীদের ক্ষতি করছে, এটা কিন্তু করা উচিত না। এবং এই জিনিসগুলো স্ট্রংলি কিন্তু এটা উভয় পক্ষের পরিবারকে আমার মনে হয় সচেতন হতে হবে। হ্যাঁ ওনারা হচ্ছে বর-কনে অতিরিক্ত দুই- সচেতন। হ্যাঁ, বর-কনে দুই পক্ষেরই সচেতন থাকতে হবে, যাতে বেশি দিন মোহরক বা কেন ইসলামিক শরীয়ত মোতাবেক যতটুকু হ্যাঁ, যতটুকু। প্রাপ্য এবং যতটুকু তারা যুগোপযোগী ভাবে বা স্ট্যাটাস অনুযায়ী যতটুকু তারা পাবে ততটুকুই করতে হবে। আর মেয়েদেরকেও আসলে এখানে মানে একটু ছাড় দিতে হয়। হ্যাঁ, মানে অবশ্যই ছাড় দিতে ছেলের হবে। পরিবারের দিকেও একটু হ্যাঁ। দেখতে হয়, আর ছেলেও পারছে কিনা বা সব সেটাই। দিকে সামাজিক মেন হচ্ছে নৈতিক নৈতিকতাটা সবারই থাকা উচিত। হ্যাঁ, নৈতিকতা এবং ধর্মীয় অনুভূতি যদি থাকে হ্যাঁ। তাহলে এখানে সবাই উদ্বুদ্ধ হবে আসলে। হ্যাঁ, নারী আরেকটি জিনিস যেটি মনে করি, সুষ্ঠু পারিবারিক শিক্ষা। একদম, এটা হ্যাঁ, খুব এটি একটা বড় একদম। সমাধান। কি বলেন আপনি? মানে এক সময় বলা হতো যে ওই যে নদীর পানি ঘোলাও ভালো, ভালো বংশের মেয়েদের কথা যেটা কেন বলা হতো, কারণ ওই যে পারিবারিক শিক্ষা, নর্মস, হ্যাঁ, আদব কায়দা, Manners। হ্যাঁ, ম্যানার্স, এগুলো কিন্তু পরিবারে কিন্তু সুখ শান্তি অনেক আনতে পারে। হ্যাঁ, চাকরিতে যাচ্ছে ঠিক আছে, শ্বশুর মশাইকে, শাশুড়ি মাকে একটু মা যাচ্ছি এভাবে বলে গেলে একটু সেটাই, ভদ্রতা, হ্যাঁ, একটু ওনাদেরকে সম্মানটা করলে কিন্তু ইয়ে হয় না। অনেকে কিন্তু এই মেয়েরাও কিন্তু অনেক পরিবারে ক্ষমতার অপব্যবহার করে, এবং অনেক হাজবেন্ডকে যারা একটু নির্বিবাদী তাদেরকে কিন্তু এক্সপ্লয়েট করার চেষ্টা করে অনেক মেয়ে। এটাও বলতে হবে, আজকাল অনেক পুরুষই কিন্তু অনেক মানসিক অশান্তিতেও থাকে। তো মেয়েদেরকেও বলতে হবে, ছেলেরা সমানভাবে কর্মজীবী হচ্ছে, এখন সবাই যেন সুন্দর একটা পরিবার গঠনের জন্য আমরা সবাই একসাথে চেষ্টা করব। এই বিষয়টা মনে রাখতে হবে, সবাই যেন ভালো থাকে। অর্থাৎ পরিবারটাকে যদি আমরা একটা শান্তিপূর্ণ অবস্থানে নিয়ে যেতে চাই, জি, তাহলে নারী ও পুরুষ উভয়ের সমানভাবে। অবদান সমান সমান। একেবারে অনস্বীকার্য। জি। আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ আলোচনায় ছিলাম পারিবারিক সহিংসতা এবং নারীরা কিভাবে সামাজিক সচেতনতার মাধ্যমে এটি থেকে বেরিয়ে আসতে পারে। আলোচকদের কথা থেকে যে বিষয়টি উঠে আসলো সেটি হচ্ছে, একটি পরিবার, একটি সমাজ, একটি রাষ্ট্রকে যদি আমরা শান্তিপূর্ণ অবস্থানে নিয়ে যেতে চাই, তাহলে নারী ও পুরুষ একসাথে সহমর্মিতায়, শ্রদ্ধাবোধে এগিয়ে যেতে হবে। এবং তাতেই কিন্তু পরিবার যদি শান্তিপূর্ণ হয়, আমরা সমাজে পাব সুশিক্ষিত নাগরিক, রাষ্ট্র সেই সুশিক্ষিত নাগরিকরা তারা পরিচালনায় এগিয়ে আসবে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা।